প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আজকের বিশেষ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি নাদিয়াতুজ জোহরা, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের আমার এই ক্লাসটি অনার্স প্রথম বর্ষের ছাত্রদের জন্য। তোমাদের কোর্স শিরোনাম সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান এবং কোর্স নং ফিলো 105। তোমরা জানো আমি তোমাদের সমাজবিজ্ঞান অংশটুকু পড়িয়ে থাকি। তো আজকের তোমাদের যে সমাজবিজ্ঞানের যে অংশটুকু আমি পড়াবো সেটি হচ্ছে সংস্কৃতি, সভ্যতা ও সংস্কৃতির যে চ্যাপ্টারটা, সেখানে তোমাদের আজকে আমি সংস্কৃতি সম্পর্কে পড়াবো। তো আমরা প্রথমেই জেনে নেই সংস্কৃতি কাকে বলে। সংস্কৃতি হলো সমাজবদ্ধ মানুষের বৈশিষ্ট্যপূর্ণ পরিচয়ের ইঙ্গিতবহ একটি উপাদান। মানুষের জীবনেরই একটি উপাদান হচ্ছে সংস্কৃতি। অতীতকাল থেকে আজ পর্যন্ত সকল যুগে এবং বিশ্বের সকল মানব সমাজে স্বতন্ত্র সংস্কৃতির সন্ধান পাওয়া যায়। মানুষ ব্যতীত অন্যান্য প্রাণীর মধ্যে সমাজবদ্ধতার বৈশিষ্ট্য থাকলেও সংস্কৃতি বলতে যা বোঝায় তা নেই। অর্থাৎ সংস্কৃতি হচ্ছে মানবকুলের একক বৈশিষ্ট্য, যার মাধ্যমে মানুষ জীবজগতে স্বতন্ত্র মর্যাদা লাভ করেছে। তো আমরা সমাজবিজ্ঞানে এখন কিছু প্রামাণ্য সংখ্যার সাথে সাথে সেগুলোর কিছু বিশ্লেষণ জানব। ব্রিটিশ নৃবিজ্ঞানী টাইলরের মতে, কালচার or civilization is that complex whole which includes knowledge, belief, art, morals, law, custom, and any other capabilities and habits acquired by man as a member of society. অর্থাৎ সংস্কৃতি অথবা সভ্যতা হচ্ছে এমন একটি জটিল সামগ্রিক সত্তা যার ভেতর রয়েছে জ্ঞান, আস্থা, বিশ্বাস, শিল্পকলা, নীতিবোধ, আইন, প্রথা, পদ্ধতি এবং সমাজের সদস্য হিসেবে মানুষের অর্জিত অন্য সকল দক্ষতা ও অভ্যাস। তাহলে আমরা সংস্কৃতির মধ্যে কী কী দেখছি? সংস্কৃতি এমন একটি বিষয় যেটির মধ্যে জ্ঞান, আস্থা, মানুষের বিশ্বাস, শিল্পকলা, নীতিবোধ, নৈতিকতা, আইন, প্রথা, পদ্ধতি এবং সমাজের মানুষের অর্জিত সকল ধরনের দক্ষতা, অভ্যাস, এই বিভিন্ন বিষয়গুলো সংস্কৃতির অন্তর্ভুক্ত হয়। এরপরে আমরা আসব মেলিনস্কি কী বলেছেন। তিনি বলেছেন, সমাজবিজ্ঞানী মেলিনস্কি, কালচার ইজ দ্য হ্যান্ডিওয়ার্ক অফ ম্যান অ্যান্ড দ্য মিডিয়াম থ্রো হুইচ হি অ্যাচিভ হিজ এন্ডস। অর্থাৎ সংস্কৃতি হচ্ছে মানুষের আপন কর্মের সৃষ্টি, যার মাধ্যমে সে তার উদ্দেশ্য সাধন করে। সংস্কৃতি হল নিরন্তর সংস্কারের মাধ্যমে প্রাপ্ত মানব গুণ। মানুষের শিক্ষা, দীক্ষা, বিচার, বুদ্ধি, আচার অনুষ্ঠান, রীতিনীতি ইত্যাদির মার্জিত রূপকেই সংস্কৃতি বলা হয়। তাহলে কিসের মার্জিত রূপকে? মানুষের আমাদের যে শিক্ষা দীক্ষা, আমাদের যে বিচার, বুদ্ধি, বিবেক, আমাদের যে আচার অনুষ্ঠান, আমরা যে বিভিন্ন রকম আচার অনুষ্ঠান, রীতিনীতি ইত্যাদির মার্জিত রূপকেই বলা হয় সংস্কৃতি। তারপর কি বলা হয়েছে? অন্যভাবে আবার বলা যায় সংস্কৃতি হলো অশিক্ষা, অশিষ্টতা, রুক্ষতা ইত্যাদির বিপরীত বিষয়। অর্থাৎ শিক্ষা, শিষ্টতা, যে পজিটিভ বিষয়গুলো, সেগুলোই হচ্ছে সংস্কৃতি। মানুষ যখন স্থূল ও অপক্ষ ধ্যান ধারণা থেকে নিজেকে মুক্ত করে মার্জিত হতে পারে, তখনই কেবল সে সংস্কৃতিবান হয়েছে বলে ধরে নেওয়া হয়। তবে সমাজবিজ্ঞানের সংস্কৃতির এই অর্থকে মূল্যবোধ নিরপেক্ষ বলা যায় না, এটি একটি সংকীর্ণ ধারণা। পৃথিবীর সকল স্বাভাবিক বস্তু উৎপত্তির অপরিহার্য অংশ, যার মাধ্যমে মানুষের সহজাত গুণাবলীর বিকাশ ঘটে, কিন্তু এসব মানুষের দৈনন্দিন চাহিদার অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, এই সংস্কৃতি সম্পর্কে ইসি নর্থ বলেন, কালচার কনসিস্ট ইন দ্য ইনস্ট্রুমেন্টস constituted by man to assist him in satisfying his wants। অর্থাৎ
সংস্কৃতি মানুষের দ্বারা তৈরি যন্ত্রপাতির সমষ্টি যা তার দৈনন্দিন চাহিদা পূরণে সাহায্য করে। কি যে মানুষের দ্বারা তৈরি যে বিভিন্ন যন্ত্রপাতি সেগুলো সমষ্টি, যেগুলো কি মানুষের যে যন্ত্রপাতিগুলো মানুষের চাহিদা পূরণ করে সেভাবেই তৈরি হয় একটি সংস্কৃতি। তারপর সমাজবিজ্ঞানী ম্যাকাইভার পেজ বলেন, সংস্কৃতি হলো মানুষের জীবনযাত্রা, চিন্তা ও প্রাত্যহিক কর্মকাণ্ডের স্বাভাবিক বহিঃপ্রকাশ, যা তার শিল্পকলা, সাহিত্য, ধর্ম, বিনোদন ও উপভোগের মাধ্যমে প্রতিভাত হয়। আচ্ছা, এই সংজ্ঞা থেকে তাহলে কী বোঝায়? বস্তুত মানুষের সামাজিক জীবনযাত্রা সব কিছু তার সংস্কৃতি অন্তর্ভুক্ত। এখানে উদাহরণ হিসেবে মানুষের কৃষিকর্ম, গৃহ নির্মাণ, শিল্প, উৎপাদন, চারুকলা, মানুষের আচার অনুষ্ঠান, প্রথা, পদ্ধতি, রন্ধন প্রণালী প্রভৃতির কথাই বলা যায়। তাহলে কি এই যে বিষয়গুলো বললাম, মানুষের কৃষিকর্ম, গৃহ নির্মাণ, শিল্প উৎপাদন, চারুকলা, বিভিন্ন আচার অনুষ্ঠান, মানুষের প্রথা, নিয়মাবলী, ধ্যান ধারণা, রন্ধন প্রণালী, এই সব কিছু প্রভৃতির কথাই কি যে সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত হয়, সব কিছু মিলেই মানুষের সংস্কৃতি। তারপর আমরা দেখব মার্ক্সীয় ধারণা অনুযায়ী সংস্কৃতির কি। মার্ক্সীয় ধারণা অনুযায়ী সংস্কৃতি হলো অধিকাঠামো বা উপরিকাঠামো, যেটাকে বলে সুপার স্ট্রাকচার। অর্থাৎ অর্থনৈতিক কাঠামো হলো সমাজের মৌলভিত্তি। এ অর্থে সমাজের মৌল কাঠামোর উপর ভিত্তি করে একদিকে গড়ে ওঠে রাজনীতি ও আইন কানুন সংক্রান্ত উপরিকাঠামো, আর অন্যদিকে সমস্ত মানুষের বিভিন্ন ধ্যান ধারণা ও অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিকাশ ঘটে, যা সামাজিক চেতনা নামে পরিচিত। বৃহত্তম অর্থে উক্ত দ্বিবিধ ব্যবস্থার সম্মিলিত রূপই হলো সংস্কৃতি। তাহলে কি এই দুই রকমের মিলিত রূপই হচ্ছে সংস্কৃতি। রাষ্ট্র, আইন, আদর্শ, আমলাতন্ত্র, মূল্যবোধ, সামাজিক চেতনা, আচার অনুষ্ঠান, রীতিনীতি, সাহিত্য, শিল্পকলা, ধর্ম, দর্শন ইত্যাদি সব কিছুই সংস্কৃতির অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে আমরা কী কী দেখছি? সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান কী কী? রাষ্ট্র, আইন, আদর্শ, আমলাতন্ত্র, মূল্যবোধ, সামাজিক চেতনা, আচার অনুষ্ঠান, রীতিনীতি, সাহিত্য, শিল্পকলা, ধর্ম, দর্শন, সব কিছুই সংস্কৃতির অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান। এগুলো তো তোমরা বুঝতেই পারছো। তাহলে এরপর আমরা দেখব স্পেন্সার কি বলেছেন। তিনি বলেছেন, কালচার ইজ দ্য সুপার অর্গানিক এনভায়রনমেন্ট as distinguished from the organic or physical, the world of plants and animals. তিনি তার এটি প্রিন্সিপালস অফ সোশিওলজি গ্রন্থে বলেছেন। আর যার অর্থ হলো সংস্কৃতি হলো জৈব বা শারীরিক, উদ্ভিদ এবং প্রাণীর জগতের চেয়ে পৃথক অধিজৈব পরিবেশ। অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হয়েছে যে সংস্কৃতি হলো অধিজৈব বা জৈব, যেটা হচ্ছে সুপার অর্গানিক, যে সেই সত্তার অতিরিক্ত কিছু। মনুষ্য জীব দেহে যখনই এই অতিরিক্ত সত্তা বা ধ্যান ধারণা, বুদ্ধিমত্তা ইত্যাদির উন্মেষ ঘটে, তখনই সে হয় সংস্কৃতি সম্পন্ন জীব। তাহলে অতিরিক্ত যে বিষয়গুলা, যে অধিজৈব বা জৈব যে বিষয়গুলো, সেগুলো কি? যে মানুষের ধ্যান ধারণা, বুদ্ধিমত্তা এগুলো যখন বিকাশ ঘটে, তখনই মানুষ একজন পরিপূর্ণ সংস্কৃতি সম্পন্ন জীব হিসেবে পরিণত হয়। তাহলে আমরা কি দেখছি? কোনো স্থানের মানুষের আচার ব্যবহার, জীবিকার উপায়, সঙ্গীত, নৃত্য, সাহিত্য, নাট্যশালা, সামাজিক সম্পর্ক, রীতিনীতি, ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, মানুষের আচার অনুষ্ঠান, শিক্ষা দীক্ষা ইত্যাদির মাধ্যমে যে অভিব্যক্তির প্রকাশ ঘটে, তাই হচ্ছে সংস্কৃতি। তাহলে একটি সংস্কৃতি কি? মানুষের যে আচার আচরণ, আচার ব্যবহার, সেটিও মানুষের সংস্কৃতির মধ্যে পড়ে। মানুষটা জীবিকা অর্জন করে, যে জীবিকার উপায়, আমি কোন উপায়ে জীবিকা অর্জন করব, ঠিক আছে, সেই জীবিকার উপায়গুলো, যে বিভিন্ন প্রণালী, যে আমি মৎস্য চাষ করব না পশু শিকার করব, না আমি কোনটার মাধ্যমে আমার জীবিকা অর্জন করব, এই যে জীবিকার উপায়। তারপর হচ্ছে বিভিন্ন রকম সঙ্গীত মানে গান, নৃত্য, গান, নাচ, তার মানে কি? তারপরে যে সাহিত্য, বিভিন্ন রকম শিল্প, সাহিত্য, নাট্যশালা, তারপরে কি মানুষের যে সামাজিক সম্পর্কটা সেটা, তারপরে বিভিন্ন ধর্মীয় রীতিনীতি, শিক্ষা দীক্ষা, এই সব কিছুর মাধ্যমেই সংস্কৃতির প্রকাশ ঘটে। তাহলে আমরা দেখছি যে সংস্কৃতি শেখানো এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের সাথে কথোপকথন এবং যোগাযোগের মাধ্যমেই প্রেরণ করা হয়। তাহলে কি
একজনের কাছ থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এভাবে মানুষ সংস্কৃতিটা অর্জন করে। আমরা বিভিন্ন সমাজবিজ্ঞানী, দার্শনিক এবং বিভিন্ন নৃবিজ্ঞানীর এই যে সংস্কৃতির সংজ্ঞা দেখলাম, এখান থেকে আমরা সংস্কৃতির কিছু বৈশিষ্ট্য সম্পর্কে এখন জানব। সংস্কৃতি হচ্ছে একটি অর্জিত গুণ, এটি কোনো অন্তর্নিহিত বিষয় নয়, মানে এটি কি মানুষ অর্জন করে। সামাজিকীকরণের মাধ্যমে সাংস্কৃতিক বৈশিষ্ট্য আয়ত্ত করা সম্ভব। অর্থাৎ কি মানুষের সাথে যে মানুষের সাথে যে সম্পর্ক, সামাজিকীকরণ, সমাজে মানুষ বিভিন্ন একসাথে যে বসবাস করে, তারপরে মানুষের সাথে যে মানুষের সামাজিক সম্পর্ক তৈরি হয়, এর মাধ্যমেই মানুষ যে সংস্কৃতির যে বিভিন্ন নামক গুণটা অর্জন করে থাকে। তারপরে দেখো, সংস্কৃতি হচ্ছে একটি সামাজিক বিষয়, ইহা মানুষের ব্যক্তিগত ঐতিহ্য নয়, অর্থাৎ এটা সামাজিক বিষয়, মানে শুধুমাত্র কোনো মানুষের যে একান্ত ব্যক্তিগত বিষয় তা নয়। সংস্কৃতি হলো একটি জীবন প্রণালী, মানুষের একটা জীবন প্রণালী। যে তারপর কি বলেছে যে জীবন প্রণালী আবার কি মানুষের পেশার উপর নির্ভরশীল। অর্থাৎ জীবন প্রণালী কি, যে মানুষ কোন উপায়ে জীবনযাপন করবে, মানুষের কোন পেশা, মানে কি এই জীবনযাপনে কি মানুষের যে কোনো প্রকারের একটা পেশা, যার উপরে মানুষের জীবনযাপন নির্ভর করে, মানুষের জীবন প্রণালী নির্ভর করে। তাহলে দেখা যাচ্ছে যে কি সংস্কৃতি পেশার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। যেহেতু জীবন প্রণালী, সংস্কৃতির কথা বলা হয়েছে যে সংস্কৃতি মানেই হচ্ছে জীবন প্রণালী, তাহলে আর জীবন প্রণালী যেহেতু পেশার সাথে সম্পর্কিত, সেটা তাহলে সংস্কৃতিটাও পেশার সাথে সম্পর্কিত। তারপর বলা হয়েছে মানুষ তার অস্তিত্বের নিশ্চয়তা বিধানের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করেছে তাই সংস্কৃতি। তারপর হয়েছে সংস্কৃতি হচ্ছে একটি আদর্শায়িত ব্যবস্থা, যার মধ্যে মানুষের ধ্যান ধারণা, মূল্যবোধ ও আচার আচরণের আদর্শ নমুনা প্রতিফলিত হয়। তারপর আমরা দেখছি সংস্কৃতি হচ্ছে সামাজিক ঐতিহ্যের সামগ্রিক রূপ। এটি অতীতের সাথে যুক্ত থাকে এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়। অর্থাৎ সামাজিক একটা ঐতিহ্য, মানে একজনের কাছ থেকে আরেকজন, আরেকজনের কাছ থেকে আরেকজন, এইভাবে বিভিন্ন উপায়ে সংস্কৃতিটা একজনের কাছ থেকে আরেকজনে হস্তান্তরিত হতে থাকে। এটি পুঞ্জীভূত হয় এবং বিভিন্ন স্থানে ব্যাপ্তি লাভ করে। মানে সংস্কৃতিটা এমনভাবে গড়ে ওঠে যেটা মানে একটা একক হিসাবে তৈরি হয়ে থাকে, মানে একসাথে জড়ো হয়ে থাকে সংস্কৃতির বিভিন্ন বিষয়টা। আস্তে আস্তে কি এই সংস্কৃতিটা, মানে এক জায়গায় একটা সংস্কৃতি কিন্তু মানে বিভিন্ন জায়গায় সেটি বিস্তার লাভ করে বা ব্যাপ্তি লাভ করে। কারণ সংস্কৃতির যে বিষয়টা শুধুমাত্র দেখা যায় যে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, সংস্কৃতির বিভিন্ন রকমের থাকে বিভিন্ন বিষয় নিয়ে। যেমন একটা বিয়ে নামক একটা অনুষ্ঠান, যখন আমরা একটা সংস্কৃতি, মানে বিয়ে একটা কালচার হয়ে গেছে, বিয়ের বিভিন্ন অনুষ্ঠান, যে সে বিয়ের অনুষ্ঠানটা একটা কালচার, তো আমরা দেখব বা সংস্কৃতি সেটা হচ্ছে কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম, এবং এই বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমটা কিন্তু বিভিন্ন আবার এক এক এলাকা থেকে এক এক এলাকা বিস্তার লাভ করে থাকে এই অনুষ্ঠান প্রণালীর নিয়মকানুন রীতিনীতিগুলো। তো এইভাবেই বলা হয়েছে যে সংস্কৃতি একটা পুঞ্জীভূত হয় এবং বিভিন্ন স্থানে এটি ব্যাপ্তি লাভ করে। তারপরে যে সংস্কৃতি মানুষের কতগুলো চাহিদা পূরণ করে। চাহিদা নৈতিক এবং সামাজিক উভয় ধরনের হতে পারে। এসব চাহিদার নিজস্ব উদ্দেশ্য থাকে, অর্থাৎ কি সংস্কৃতি মানুষের বিভিন্ন রকম চাহিদা পূরণ করে। এই চাহিদা কি মানুষের নৈতিক চাহিদা হতে পারে বা সামাজিক চাহিদাও হতে পারে। মানে নৈতিক তারপরে বলা হচ্ছে যে কি সংস্কৃতি হচ্ছে একটি সমন্বিত ব্যবস্থা, এর বিভিন্ন উপাদান পরস্পর সম্পর্কযুক্ত এবং অর্জিত নতুন উপাদান ও সংস্কৃতির সমন্বিত রূপের সাথে কালক্রমে অন্তর্ভুক্ত হয়ে থাকে। অর্থাৎ সংস্কৃতি হচ্ছে একটা সমন্বিত, মানে অনেক বিষয়কে একসাথে করার একটি ব্যবস্থা। এর বিভিন্ন উপাদান, মানে কি সংস্কৃতির মধ্যে যে বিভিন্ন উপাদানগুলো এটি পরস্পর সম্পর্কযুক্ত থাকে এবং অর্জিত নতুন উপাদান, মানে আরও যে বিভিন্ন নতুন উপাদানগুলো অন্তর্ভুক্ত হয়, এগুলো একসাথে মিলে মানে সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত হয় অনেক বিষয়, যার কারণে সেটা বলা হচ্ছে সংস্কৃতি একটি সমন্বিত ব্যবস্থা। তারপর বলতে হচ্ছে ভাষা হচ্ছে সংস্কৃতির একটি প্রধান বাহক। এই ভাষার কথা বলা হয়েছে, আমরা যে বিভিন্নজন বিভিন্ন ভাষায় কথা বলি, সেই ভাষা হচ্ছে সংস্কৃতির প্রধান বাহক। ভাষার মাধ্যমে মানুষ তার অতীতের ধ্যান ধারণা বর্তমানে ব্যবহার করে এবং ভবিষ্যতে তার জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করতে ভাষা সহায়ক ভূমিকা পালন করে। তাহলে কি সংস্কৃতির একটা বড় অংশ এই ভাষা। তারপর বলা হয়েছে সংস্কৃতির শ্রম বিভাজনের মাধ্যমে সরল সহজ অবস্থা থেকে জটিল রূপ ধারণ করে। এর মাধ্যমে সহজে সদস্যরা তাদের দক্ষতা এবং পরস্পর নির্ভরশীলতার বিকাশ ঘটায়।
তার মধ্যে কি দেখা যায় যে সংস্কৃতি শ্রম বিভাজনের মাধ্যমে সহজ সরল অবস্থা থেকে জটিল রূপ ধারণ করে। মানে কি যে শ্রমের যে বিভাজন, মানুষের শ্রম বিভাজন তৈরি হয়েছে, এখান থেকে আস্তে আস্তে মানুষের মধ্যে সহজ সরল জীবন অবস্থা থেকে আস্তে আস্তে মানুষের বিভিন্ন রকম সহজ মানে সহজ কাজ থেকে আস্তে আস্তে মানুষ এখন জটিল কাজের দিকে অগ্রসর হচ্ছে। একসময় মানুষ একভাবে কাজ, যেমন কৃষিকাজ মানুষ একভাবে করতো, আস্তে আস্তে মানুষ এখন আরেকভাবে করে। এরকমভাবে বিভিন্ন কাজ মানুষ বিভিন্নভাবে করে, যার মধ্যে শ্রমের যে বিভাজন তৈরি হয়েছে। এর ফলে বলে দেখা যাচ্ছে যে সদস্যরা তাদের দক্ষতা এবং পরস্পর নির্ভরশীলতার বিকাশ ঘটাচ্ছে। আচ্ছা, এই যে সংস্কৃতির আমরা সংজ্ঞা দেখলাম, সংস্কৃতির বৈশিষ্ট্য দেখলাম, এ থেকে আবার আমরা এখন সংস্কৃতির কিছু প্রকারভেদ দেখব। আচ্ছা, সংস্কৃতিকে সাধারণভাবে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর একটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। আচ্ছা, এখন আমরা দেখব বস্তুগত সংস্কৃতিটা কি। বস্তুগত সংস্কৃতি হচ্ছে সকল বস্তুগত জিনিসপত্র যা মানুষ দৈনন্দিন জীবনযাপনের জন্য ব্যবহার করে তাকেই বস্তুগত সংস্কৃতি বলে। তাহলে কি, যে সকল বস্তুগত জিনিসপত্র যা মানুষ দৈনন্দিন জীবনযাপনে ব্যবহার করে তাকেই বস্তুগত সংস্কৃতি বলে। যেগুলো মানে কি, সেগুলো বস্তুগত, যেগুলো দেখা যায়, মানে বিভিন্ন রকম বস্তু। এসব বস্তুগত জিনিসের মধ্যে তাহলে কোন বিষয়গুলো বস্তুগত সংস্কৃতির মধ্যে পড়ে? যেমন ঘরবাড়ি, আসবাবপত্র, যন্ত্রপাতি, পোশাক, বাসন বা তৈজসপত্র, হাতিয়ার, এগুলোই বস্তুগত সংস্কৃতির অন্যতম উদাহরণ। এগুলোই বস্তুগত সংস্কৃতির মধ্যে পড়ে। মানে কি, এই যে বস্তুগত জিনিসপত্র, যে বিভিন্ন ঘরবাড়ি, আগের যুগের বিভিন্ন ঘরবাড়ি আছে যেগুলো এখনও সংস্কৃতি হিসেবে আছে। তারপরে হচ্ছে বিভিন্ন রকমের মানুষের আসবাবপত্র, মানুষের যন্ত্রপাতি, পোশাক আশাক। এই যে এক একটা এলাকায় এক এক রকমের পোশাক আশাক থাকতে পারে, যন্ত্রপাতি, বিভিন্ন কাজের জন্য মানুষ বিভিন্ন রকম যন্ত্রপাতি ব্যবহার করে। তারপরে বিভিন্ন তৈজসপত্র, বিভিন্ন রকম হাতিয়ার। তাহলে কি, এই যে বিভিন্ন বিষয়গুলো যেগুলো দেখা যায় এবং বস্তুরূপে প্রকাশ পায়, সেগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি। বলা হয়েছে যে সামাজিক পরিবর্তনের রেশ ধরে সভ্যতার উন্নয়নের ফলে সাংস্কৃতিক এসব উপাদানের মধ্যেও এসেছে পরিবর্তন। যেমন মানুষের ব্যবহার্য জিনিসের মধ্যেও ব্যাপক পরিবর্তন এসেছে। আগে মানুষ লাঙ্গল, কাস্তে, তারপর কি মাটির হাঁড়ি, ঘরবাড়ি, লুঙ্গি, শাড়ি ইত্যাদি ব্যবহার করতো, কিন্তু বর্তমানে কলের লাঙ্গল, ধান কাটার মেশিন, স্টিলের হাঁড়ি পাতিল ইত্যাদি ব্যবহার করে। তাহলে কি, এই যে সংস্কৃতি কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। তারপরে এখন আমরা দেখব অবস্তুগত সংস্কৃতিটা কি। তাহলে কি, বস্তুগত সংস্কৃতির ঠিক বিপরীতটাই হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। যেসব বিষয়ের বস্তুগত গুণ নেই, অর্থাৎ আমাদের সংস্কৃতির অংশ, তাকে অথচ মানে কি, যেগুলোর বস্তুগত গুণ নেই অথচ আমাদের সংস্কৃতির অংশ, তাকেই বলে অবস্তুগত সংস্কৃতি। যেমন মানুষের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, রীতিনীতি, সাহিত্য, দর্শন, ধর্ম, নীতিবোধ, এগুলো কি, এগুলো কিন্তু দেখা যাচ্ছে না, তার মানে এগুলো কোনো বস্তু নয়। তাহলে এগুলোই হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তাহলে এক কথায় বলা হয় ভাবগত সংস্কৃতিকেই অবস্তুগত সংস্কৃতি বলে। আচ্ছা, অবস্তুগত সংস্কৃতির মধ্যে আরও যে বিষয়গুলো পড়ে সেগুলো কি, এই মানুষের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, রীতিনীতি, সাহিত্য, দর্শন, ধর্ম, নীতিবোধ, মূল্যবোধ, এগুলোর মধ্যে এগুলোই আস্তে আস্তে যে বিভিন্নভাবে প্রকাশ হয়, সেগুলো কি, যে ভাষা, জ্ঞান বিজ্ঞান, আইন, আদর্শ, মূল্যবোধ, প্রথা, শিল্পকলা, অভ্যাস, বিশ্বাস, সামর্থ্য ইত্যাদি উপাদানই অবস্তুগত সংস্কৃতির অংশ। তাহলে তোমরা বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির মধ্যে কিন্তু একটু পার্থক্য দেখলে, যে এই সংজ্ঞাটা থেকে আমরা কি পার্থক্য পেলাম, যে বস্তুগত সংস্কৃতি মানুষের জীবনকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে, অর্থাৎ যে বস্তুগুলো মানে প্রত্যক্ষভাবে দেখা যায়, তার মানে কি, বস্তুগুলো দেখা যায় যার ফলে আমাদের জীবনকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে এই বস্তুগত সংস্কৃতি। আর অবস্তুগত সংস্কৃতি যেটা এইভাবে দেখা যায় না, সরাসরি দেখা যায় না, জড়বস্তুর মধ্যে আমরা ফেলতে পারি না, তো সেইগুলোকে আমরা অবস্তুগত সংস্কৃতি যেগুলোকে আমরা বলি, সেগুলো আমাদেরকে পরোক্ষভাবে প্রভাবিত করে। তারপরে বলা হয়েছে যে বস্তুগত সংস্কৃতি যেগুলো আমরা একটু আগে বললাম, যে ঘর বাড়ি, আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ, তৈজসপত্র, গাড়ি ইত্যাদি বস্তুগত সংস্কৃতি। আর ঠিক তার বিপরীত হিসেবে শিল্পকলা, সাহিত্য, সঙ্গীত, প্রযুক্তি, ভাষা, ধর্মীয় মূল্যবোধ, আদর্শ, ধ্যান ধারণা, রীতিনীতি, এগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তারপরে বস্তুগত সংস্কৃতি দেখা যায় এবং এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়, কিন্তু অবস্তুগত সংস্কৃতিকে কিন্তু দেখা যায় না এবং এক স্থান থেকে অন্য স্থান থেকে সরানো যায় না।
তারপর বলা হচ্ছে বস্তুগত সংস্কৃতিটা যেহেতু মানে একটা বস্তু এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়, দেখানো যায়, তাহলে কি এটাকে বৈষয়িক। আর অবস্তুগতগুলো যেটা দেখা যায় না, দেখা যায় না, এক স্থান থেকে স্থানে সরানো যায় না, রাষ্ট্র অনুভবের একটা বিষয়, সেটা হচ্ছে কারণে এটা হচ্ছে ভাবগত বিষয়। আর বস্তুগত সংস্কৃতি একটা কি বাহ্যিক দিকের পরিবর্তন ঘটায়, আর অবস্তুগত কি মানুষের মানসিক পরিবর্তন ঘটায়। তারপরে আমরা বলবো যে বস্তুগত সংস্কৃতি দ্রুত পরিবর্তনশীল, আর অবস্তুগত সংস্কৃতিটা অপেক্ষাকৃত ধীরে ধীরে পরিবর্তন হয়। তারপর হচ্ছে বস্তুগত সংস্কৃতি সঞ্চালন প্রক্রিয়া অবস্তুগত সংস্কৃতির তুলনায় বেশি সচল, আর অবস্তুগত সংস্কৃতি সঞ্চালন প্রক্রিয়া বস্তুগত সংস্কৃতির তুলনায় কম সচল। তাহলে এই যে আমরা বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতির কিছু পার্থক্য দেখলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি এই শুধুমাত্র সংস্কৃতি ও সভ্যতার মধ্যে সংস্কৃতি কাকে বলে বা সংস্কৃতির যে প্রামাণ্য সংজ্ঞাগুলো এবং সংস্কৃতির কিছু বৈশিষ্ট্য এবং সংস্কৃতির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করলাম। তো নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে এই সংস্কৃতির সাথেই যেটি ওতপ্রোতভাবে জড়িত সংস্কৃতি ও সভ্যতা, যেটি তোমাদের সিলেবাসে আছে যে একটা টপিকসই সংস্কৃতি ও সভ্যতা, কালচার অ্যান্ড সিভিলাইজেশন, সেটির মধ্যে আমি সিভিলাইজেশন অর্থাৎ সভ্যতা অংশটুকু আমি তোমাদের সভ্যতা কী এবং এই যে সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্যগুলো কী, এগুলো আমি তোমাদের সাথে নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। তোমরা সংস্কৃতির বিষয়টা একটু ভালো পড়লেই তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে, খুব একটা কঠিন বিষয় না। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।